তোকে ছুঁয়েছি আঁধারে লেখিকা ভূমিকা তালুকদার পর্ব ৩৪। রাতের প্রথম প্রহরে ঘরে দরজা খোলার শব্দ ভেসে আসে। দরজা খুলেই একজন মধ্যবয়স্ক লোক ভেতরে প্রবেশ করেন। পুরো ঘর অন্ধকারে, তার উপরে বাইরে তুমুল বৃষ্টিপাত। লোকটার পরনে সাদা পাঞ্জাবি বৃষ্টির জলে ভিজে গায়ে লেপ্টে আছে। চোখের সোনালি ফ্রেমের চশমাটা পানিতে ঘোলাটে হওয়ার ফলে কোনো কিছু স্পষ্ট দেখতে পেলেন না। চশমাটা খুলে পাঞ্জাবি দিয়ে মুছে আবার চোখে পড়ে নিতেই বাহিরে তীব্র বেগে বিদ্যুৎ চমকানোর আলো গৃহে প্রবেশ করে। আর লোকটা সামনে যা দেখতে পান তার জন্য মোটেও প্রস্তুত ছিলেন না। কি সর্বনাশা কাণ্ড! চরণগড় গ্রামের বড় মসজিদের মোল্লার ঘরে অল্প বয়সী নরনারী, তাও কিনা তার বিছানায়। তিনি আঁতকে উঠে এক পা পিছিয়ে গেলেন, মাথায় সাদা টুপিটা খুলেই গলা চড়ালেন। হায় খোদা, আমাকে গ্রামে কোন অমঙ্গল ঢাইলা দিলি তুই! কি সর্বনাশা কাণ্ডি! শেষকালে আইয়া অমন সিনারি কেন দেখাইলি! গ্রামের মান ইজ্জত সব গেললা। তওবা তওবা। কথা শেষ করতেই মোল্লা হাফিজুর হক ঘরের মেঝেতে লুটিয়ে পড়লেন। তিনি নিতান্তই ধর্মের ব্যাপারে কঠোর। জায়ানের উদম পিঠ ভাসমান, আর সাথে চৌকির অপর প্রান্তে লিয়ানা। তাদের মাঝে কিছুটা দূরত্ব বজায় থাকলেও মোল্লার চোখে উদম জায়ানকে দেখে আর তার পরনের শার্ট লিয়ানার গায়ে দেখে তিনি ধরেই নিলেন তার ঘর এরা দুজন অপবিত্র করে ফেলেছে। তিনি ধরেই নিলেন এরা দুজন নির্ঘাত বাড়ি থেকে পালিয়েই তার ঘরে এসে রাত কাটিয়েছে। যেহেতু চরণগড় এ গ্রামের ছোঁয়া বেশি, সাথে কুসংস্কারাচ্ছন্ন বাল্যবিবাহের প্রথা পুরোপুরি মুছে যায়নি, তাই তার চোখে লিয়ানার বয়সটা নিতান্তই সংখ্যা মনে হলো। তাদের দুজনের মাঝে 10 ঘরের সংখ্যার পার্থক্যটা কোনো কাজে লাগলো না। নিষ্পাপ বাচ্চা মেয়েটার গায়ে লেগে গেল কলঙ্কের দাগ। মোল্লার চোখে মুখে ভয়, বিস্ময় আর ক্রোধের মিশ্রণ ফুটে উঠল। জায়ানের উপর ক্রোধ জমলেও কেন যেন তার লিয়ানার উপর মায়া কাজ করলো। তিনি ভাবলেন জায়ান কোনো ধনী ঘরের বেয়াদব, নষ্ট, অবাধ্য ছেলে হবে, যারা কিনা কলম খাতায় শিক্ষিত হলেও টাকার অহংকারে নারী লালসা পড়ে মেয়েদের ফাঁসায়। কোনো কিছু না করেও আজ দুশ্চরিত্র উপাধি পেতে হলো জায়ানকে। লিয়ানার বয়সী মোল্লারও একটা মেয়ে ছিল, বছরখানেক আগে ক্যান্সারে মারা যায়। তিনি লিয়ানার ইজ্জত বাঁচাতে চাইলেন। এখন যদি পুরো গ্রামবাসী ডেকে একত্রিত করেন, গ্রামের মান ইজ্জত সব ধুলোয় মিশে যাবে। আশেপাশের গ্রামের মানুষ চরণগড়ের গায়ে আঙুল তুলবে, যা গত 100 বছরেও এই ভূমিতে দেখা যায়নি। আবার তিনি গ্রামের মসজিদের মোল্লা। কিছুক্ষণ ঠান্ডা মাথায় ভেবে ঘর থেকে ছাতা মাথায় বের হয়ে গেলেন। বাইরে থেকে দরজা তালা মেরে। বৃষ্টি টিপটিপ করছিল জানালার লোহার গ্রিলে। বাতাসের ঝাপটা আর বজ্রপাতের গর্জন। জায়ানের লম্বা এক হাত পা হেলে পড়ে আছে চৌকির নিচে। কপালে আঘাত লাগার ফলে সেখান থেকে গড়িয়ে রক্ত বালিশে লেগে আছে। কপালে জমাট বাঁধা শ্বাস কিছুটা অগভীর। দেহে অদ্ভুত দুর্বলতা। লিয়ানার গায়ে তীব্র জ্বর। একটু আধটু চোখ খোলার চেষ্টা করলেও ব্যর্থ হয়। শরীরটা এতটাই অবশ হয়ে আছে, নড়তেও পারছে না। তখন প্রায় রাতের শেষ প্রহর। দরজায় লোহার তালা খুলে মোল্লা গৃহে প্রবেশ করেন। তার পেছনে দুজন লোকও ভেতরে ঢোকেন, সাদা পাঞ্জাবি পরিহিতা। লোকগুলো ঘরে ঢুকেই লাঠি নিয়ে তেড়ে যেতে নেয় জায়ানের দিকে। তবে মোল্লা তাদের হাত তুলে ইশারা করে থামিয়ে দেয়। অহন কিছু করিস না তোরা, আগে দেইখালই পোয়ার মতিগতি। এই স্যামরা অমন নিষ্পাপ মায়াডারে অপবিত্র কইরা ছাড় পাইব না, আমি হইতে দিমু না। গায়ের রং কিছুটা তামাটে বর্ণের বেটে লোকটা রাগে গজগজ করতে করতে পাঞ্জাবির হাতা বেটে নেয়। মোল্লা সাহেব, দেইখা তো, এই পোলারে কোনো বড়লোক ঘরের উচ্চবংশীয় মনে হইতাছে। মোল্লা সাহেবের মুখ থেকে পানের পিক ফেলে হাত দিয়ে মুখে চুন ঘষে বলে, হ হ, কোনো বড়লোক বাপের নষ্ট পোয়া। এরা নিজেগো ক্ষমতা দিয়া যা খুশি তা কইরা পার পাইয়া যায়। মুইও এই গ্রামের মোল্লা, মুই থাকতে তা হইবার পারবে ক্লা। একবার কইয়া দেখেন মোরা এই পোলার কি হাল করি। উহু, তোগরে আনলামি এই পোয়াপুরির নিকা দিবা ক্লাই। নিকাই এই পোয়ার লাগি ঢের, পাপের শাস্তি পবিত্রতা দিয়া শুদ্ধ করুম। মোল্লা হাফিজুর হক জায়ানের কাছে যেতেই নাক সিটকে দূরে সরে যান। জায়ানের থেকে মদের তীব্র গন্ধ পেতেই মোল্লা মেঝেতে থুতু ছুঁড়ে মারলেন। তিনি ভাবলেন জায়ান নেশা করেই হয়তো বা এমন সর্বনাশা কাণ্ড ঘটিয়েছে। নাউজুবিল্লাহ, এই পোয়া দেহি নেশাখোর, মাতাল হইয়া আছে। স্যার, আমার ঘর দুয়ার হগল কিছু অপবিত্র বানাইল। আল্লাহর নামে এখন এই দুইটারে নিকা দিমু। পেছন থেকে বেটে লোকটা সামনে এগিয়ে সেই হাতের লাঠি দিয়ে একটা তীব্র আঘাত করে জায়ানের পিঠে। আঘাতটা এতটাই জোরে লাগে যে জায়ানের পুরো শরীর কম্পিত হয়ে ওঠে
এদিকে দুর্বল শরীরে নিজের গায়ে লাঠির স্পর্শ পেতেই শরীরটা আরও দুর্বল হয়ে পড়ে তার। কোনো মতে চোখ খুলে দেখার চেষ্টা করার আগে আর একটা আঘাত পিঠে পড়ার আগেই খপ করে হাত উঠিয়ে লাঠিটা ধরে ফেলে। চোয়াল শক্ত করে এক ধাক্কা দিয়ে লোকটাকে মেঝেতে ফেলে দেয়। অ্যাশহোল, হু দ্য হেল আর ইউ? সুঠাম দেহখান সামলে নিয়ে ঘাড়ে হাত রেখে উঠে বসে পড়ে দেখার চেষ্টা করে, তবে লাল ওষুধের প্রভাব একটু বেশি থাকার ফলে চোখে কেমন ঘোলাটে দেখছে। দুর্বল হয়েও শরীরের তেজ বিন্দু পরিমাণও কমেনি। হাউ ডেয়ার ইউ ফাকার অ্যাসহোল? কার গায়ে আঘাত করেছিস জানিস তো? কারা তোরা? জায়ানের গায়ে আবার আঘাত করতে গেলেই মোল্লা থামিয়ে দেয়। তিনি এসে জায়ানের সামনে দাঁড়ায়, রাগান্বিত দৃষ্টি ফেলে বলে, তোরা দুইজন মিল্লা আমার ঘর অপবিত্র করছো। দেহ, আমি তোমাকে মান সম্মান নষ্ট করিবার চাই না, বাড়াবাড়ি করিও না। মোরে সিনকলাই, যা কইতেছি চুপচাপ তা মাইনা নাও। জায়ান মোল্লার কথা কিছুই বুঝলো না, মাথা ব্যথায় টনটন করছে। মাথায় হাত চেপে ধরে নিজেকে শান্ত করার বৃথা চেষ্টা চালিয়ে গেল। পিছন থেকে লম্বা লোকটা জায়ানকে এমন কথা বলে বসলো যা শোনার জন্য জায়ান মোটেও প্রস্তুত ছিল না। মোল্লা সাহাব, তাড়াতাড়ি নিকা পড়াইয়া দেন, এই পোয়া যে কোনো সময় পলাইয়া যাইতে পারে। বাচ্চা মায়াডার লগে নষ্টামি কইরা নষ্ট কইরা দিছে। অহন এই পোয়া বিয়া না করলে মায়াডারে কেউ বিয়া করব বইলা মোর মনে হয় না। মায়াডারে একেবারে অপবিত্র কইরা দিছে। কথাটা যেন জায়ানের কান ভেদ করে পুরো বিদ্যুতের গতিতে বুকের এক নিমিষেই ছিঁড়ে ফেলেছে। শেষ পর্যন্ত কিনা এই মিথ্যা অপবাদ, তাও আবার কার সাথে? নিজেরই কাজিন, যাকে খারাপ নজরে দেখা তো দূর, দু চোখেও সহ্য করতে পারে না। ছোঁয়া, ছি! মাথাটা আরও তীব্র বেগে ঘূর্ণিপাক খেতে শুরু করে। একে বিগত কদিন যাবৎ মন মানসিকতার চরম পর্যায়ে বিপন্ন হওয়ার ফলে সাইকিয়াট্রিস্টের পরামর্শে থাকতে হচ্ছে। মাত্র ভার্সিটি লাইফ শুরু করতে না করতেই কী সব ঘটে চলেছে তার সাথে। নিজের সর্বস্ব শক্তি প্রয়োগ করে উঠের আগে গজগজিয়ে লোকটার পাঞ্জাবির কলার চেপে ধরল। মাদার ফাকার, সিক আর ইউ? এমন হাল করব না নেক্সট টাইম, আমার কিংবা আমার। মোল্লা সাহেব বলে উঠলেন, থামলা কেন কও? কি হয় তোমার এই মাইয়া? ড্যাম ইট, কোনো তামাশা চাইছি না, আপনাদেরকে পরে দেখে নিব। কার সাথে কি করছেন শুধু আসলে ফেরত পাবেন। ফাইটিংয়ের এনার্জি নেই আপাতত। ঘর আপনার তাই তো? কত টাকা লাগবে বলুন, তার দ্বিগুণ দিয়ে দিচ্ছি। বেডে লোকটা গিয়েই ভেতর থেকে ঘরটা তালা মেরে দেয়। মোল্লা সাহেব পাঞ্জাবির পকেট থেকে একটা কাগজ বের করে জায়ানের সামনে ধরে। জায়ান কাঁপা কাঁপা হাতে কাগজটা হাতে নিয়েই ভ্রু কুচকিয়ে তাকালো। লেখাগুলো স্পষ্ট দেখতে পারছে না, এদিকে শরীরে তালও সামলাতে পারছে না, তবে ঠিকই বুঝলো এটা কিসের। হোয়াট রাবিশ! ফাজলামো পেয়েছেন নাকি? বলেই জায়ান নিজের ফোন বের করে। ফাক, এই ফোনটাও এখনই ডেড হতে হলো? ভালাই ভালাই কইতেছি নিকানামায় নিজের নাম লিখা দাও, নাইলে এখান থেকে যাইতে পারবা না। মুই চাইলে পুরো গ্রামবাসীর ডাইকে আনতে পারতাম, করি নাই। যা করার কইরা ফালাইছো, পবিত্র কইরা ফালাও সম্পর্ক খান, নাইলে উপরওয়ালার লালত পড়ব। জায়ান ঘৃণায় মাথা কান চেপে ধরল। শাট আপ, কিছুই করিনি আমি। আপনারা কি সিক, ম্যাড? ডিসগাস্টিং কথাবার্তা। কোন দিক থেকে মনে হয় আমি এই মেয়ের সাথে? নো ওয়ে, শি ইজ নট মাই টাইপ, আন্ডারস্ট্যান্ড? শি ইজ জাস্ট এ পোর গার্ল ফর মি। লেভেল দেখে কথা বলবেন, তা না হলে এই জিভে ছিঁড়ে হাতে ধরাতে বেশি সময় লাগবে না। এত ইংরেজি মারাইও না বাপ, নিকা নামাই লেহ। জায়ান কাগজটা হাত থেকে ছুঁড়ে ফেলে দেয়। বিপদ আসলে যে কত দিক থেকে আসে তা নিজের জীবনটার দিকে না তাকালে দেখতই না। নিজেকে ভালো প্রমাণ করতে সে কখনোই চায়নি, না ভালোর মুখোশ পরার ইচ্ছে জেগেছে। নিজের নিস্তেজ দেহটা কেমন অবশ হয়ে আসছে, তার উপরে এইসব জঘন্য নোংরা নোংরা কথা টু মাছ। কেমন পাগলের কারখানায় চলে এলেও নাকি বুঝে উঠতে পারছে না। লিয়ানার জায়গায় যদি ফারিয়া থাকতো মন বুঝ দেওয়া যেত যে কাছাকাছি বয়স। ভাবতেই গা ঘিন ঘিন করে উঠল। জায়ান কাগজটাতে লাথি মেরে সরিয়ে দেয়। যত সব আলতু ফালতু কারবার। লুক অ্যাট হার এজ, ফাকার্সের দল! তুমি কার সামনে দাঁড়ায় কইতাছো জানো? মোল্লা সাহেবরে সম্মান দেখাইয়া কথা কও, ওনার লাইগা তোমাকে ইজ্জত এখনো ভালো আছে। হু কেয়ার্স? আপনারা জানেন আমি কে? হ, হইবা আর কি কোনো বড়লোক বাপের বিগড়াইয়া যাওয়া পোয়া, যে মাইয়া ভাগাইয়াই না ফুর। জায়ান কথা শেষ করার আগেই লোকটাকে ধরে থাপ্পড় মারতে উদ্যত হলো। তার আগেই মোল্লা সাহেব জায়ানের হাত ধরে তাকে সামনে এনে দাঁড় করায়। দেহ, তুমি কইলাম বেশি বাড়াবাড়ি করতেছো। মোল্লা সাহেব, এই পোয়া ভালোই ভালোই রাজি হইতো না, আগেই কইছিলাম মুই। তুমি চাও লোকজন জড়ো করি মুই? এত তামাশা জায়ানের জাস্ট অসহ্য লাগলো। এই লোকগুলোর থেকে বেশি লিয়ানার উপর রাগে মাথার রক্ত জমে উঠেছে।
এই মেয়ের জন্য সব না সে ঢাকা পৌঁছাতে পারলো, তার উপরে চরিত্রে দাগ। ফুসফুসতে লিয়ানার দিকে তাকালো, চোখ জোড়া এবার রক্তিম হয়ে ফুলে উঠছে। তার মস্তিষ্কে এবার লাড়া দিল, যা ইচ্ছে হোক, এই মেয়েকে শুধু বাড়ি নিয়ে গিয়ে ইচ্ছে মতো মারতে পারলে মন শান্তি হবে। আপাতত এখান থেকে বের হওয়ার একটাই রাস্তা। এমনিতেও এসব 2 টাকার কাগজে তার কিছুই যায় আসে না, আর না এসব বিয়ের বন্ধনে বিলিভ করে। লিয়ানার উপর ক্ষোভ আর তাকে শাস্তি দেওয়ার ক্ষুধা তার মনে জেগে ওঠে। চোয়াল শক্ত করে মেঝে থেকে চারকোনা কাগজটা উঠিয়েই কিছু না ভেবে সাইন করে দিল। দাঁতে দাঁত পিষে কাগজটা হাত দিয়ে মুচড়ে মুচড়ে লিয়ানার সামনে যায়। মনের মধ্যে যত প্রকার ক্ষোভ জমা সব নিমিষে পিষে ফেলে, ধ্বংসের খাতায় নাম লিখালো। জায়ানের কার্যকলাপ দেখে মোল্লাসহ 3জনই ভীত হলো। জায়ানের এহন কাণ্ডে জায়ান নিজের কেটে যাওয়া কপাল থেকে রক্ত বের করে তা লিয়ানার আঙুলে লাগিয়ে নিকানামায় আঙুলের ছাপ দিয়ে দেয়। এই নোংরা বিয়ের কাবিন হবে 1 টাকা, তোর যোগ্যতা ঠিক ততটুকুই। জায়ান নিজের পকেট থেকে একটা সেন্টার ফুড বের করে লিয়ানার উপর ছুঁড়ে ফেলে। 1 টাকা বেশি আছে না, আমি এই নোংরা বিয়ে মানি, আর না তোর মতো বেয়াদব মেয়েকে বউ হিসেবে। এর একটাই বিধান, শাস্তি। হঠাৎ উচ্চ শব্দে ফোন বেজে উঠতেই জায়ানের হুঁশ ফেরে। বিষাক্ত কালরাত্রির মস্তিষ্কে বিচরণ করতে করতে কখন চোখ লেগে গেছে কে জানে। শার্টের হাতা গুটিয়ে ফোন রিসিভ করতেই মার্কো শীতল কণ্ঠে বলে ওঠে, জায়ান, আর ইউ ফ্রি? ওয়াই? মিস্টার মাল্টার মিসিং। রাত থেকে ল ফার্মে আসতে হবে তোকে। ওকে, বাট মিডিয়া যেন এই খবর না পৌঁছায়, আপাতত সামলিয়ে নে ওই দিকটা। মার্কোর ফোন কেটে যেতেই জ্যান ভাবনায় পড়ে যায়। লিওনেল মাল্টা একজন দক্ষ ইনভেস্টিগেটর। জ্যানের অনেক কাছে এভাবে মিসিং কি করে হতে পারে? নো ওয়ে, মাল্টার কিছু হয়ে গেলে তাদের প্ল্যান সব জলে যাবে। ইটস নট গুড ফর দেম। জায়ানের ততক্ষণে মনে পড়ে লিয়ানার কথা। সোফায় তাকাতে দেখে সেখানে নেই। রাতে তো পাশেই ছিল, কই গেল? তড়িঘড়ি করে সোফা থেকে উঠেই পুরো ডাইনিং স্পেস খুঁজে ফেলে, কোথাও নেই। লিয়ানাকে কোথাও দেখতে না পেয়ে মাথা আউট অফ কন্ট্রোল হয়ে যাচ্ছে জায়ানের। চোখের কোণে খুঁজে বেড়ানোর হাহাকার। শ্বাসবাড়ি হয়ে যাচ্ছে ক্রমশ। মুখে রাগ আর দমিয়ে রাখা অস্থিরতা। চারপাশ খুঁজতে খুঁজতে হঠাৎ 2 পা এগিয়ে গিয়ে সে দেওয়ালে হাত ঠেকে মাথাটা পিছনে হেলিয়ে দম নিয়ে ডেকে ওঠে, ডার্লিং, হোয়ার আর ইউ? জায়ানের কপালে ঘাম জমে ওঠে। এত অস্থিরতা সে কোনো কিছু নিয়ে হয় না। জায়ান একবার পিছিয়ে আসে, তারপর কাপা ঠোঁটে আবার ডেকে ওঠে, ডার্লিং, হোয়ার আর ইউ? ঠোঁট বাঁকালো, উফ, আই ক্যাচ ইউ, দেন আই উইল টেস্ট ইউ। কাম অন, ডোন্ট প্লে উইথ মি। কিচেন থেকে কিসের যেন আওয়াজ আসতে জায়ান ভ্রু কুঁচকিয়ে সেদিকে তাকালো। ও গড, তার মানে তার বউ কিচেনে, আর সে পুরো বাড়ি খুঁজে চলেছে। আই এম কামিং বেবি গার্ল। জায়ান কিচেনের দরজার কাছে যেতেই তার ঠোঁট কিঞ্চিত ফাঁক হয়ে গেল নিজে থেকে। ঠোঁট কামড়িয়ে কিছুক্ষণ সেদিকে তাকিয়ে রইল। দেয়ালে কাঁধ হেলিয়ে হাত বুকের ওপর। লিয়ানা কিচেনে ব্ল্যাক কফি বানাচ্ছে জায়ানের জন্য, কিন্তু জায়ান মুগ্ধ হয়ে তাকিয়ে থাকার কারণ, লিয়ানা কানে হেডফোন লাগিয়ে গুনগুন করে কোমর দুলিয়ে দুলিয়ে নাচ করতে করতে কফি মেক করছে। আর জায়ান লিয়ানার পুরো মুভমেন্ট চোখ দিয়ে স্ক্যান করে ফিসফিস করে বলে, ড্যাম ইট, ক্রেজি গার্ল, পাগল করার নতুন ট্রিক্স বের করেছে দেখছি। লিয়ানা কোমর দুলিয়ে আনমনে গুনগুন করে স্প্যানিশ গানের তালে মিলাচ্ছে ডেসপ্যাসিটো। জায়ান জিভের অগ্রভাগ দিয়ে গাল স্পর্শ করে সামনে এগিয়ে যেতে থাকে। লিয়ানার কাছে গিয়েই নিজের শীতল স্পর্শ দিয়ে পেছন থেকে জড়িয়ে ধরল তাকে। হুট করে জায়ানের স্পর্শ পেতেই লিয়ানা কেঁপে ওঠে, ভীত হয়ে যায়। জায়ান লিয়ানার কান থেকে হেডফোনটা সরিয়ে ঘাড়ে ওষ্ঠ ছুঁয়ে দেয়। লিয়ানা শুকনো ঢোক গেলে বলে, কখন উঠলেন? তুই আগে এটা বল, গান গেয়ে ডাকার কি দরকার? এমনি বললেই তো হয়, আই অ্যাম অল টাইম রেডি। জায়ানের এমন কথায় লিয়ানা বিষম খায়। কি বোঝাতে চাইলো জায়ান তাকে? মানে কি বলতে চাইছেন? জায়ান একটু দুষ্টু হাসলো। লিয়ানার কানের কাছে মুখ নিয়ে বলে ওঠে, গান কি বুঝে শুনে গাইছিস? মিনিং জানিস তো নাকি? এটা তো স্প্যানিশ সং, সে কি করে এটার অর্থ বুঝবে? ভালো লাগে তাই শোনে, বোঝার কি দরকার? তুই চাইলে এবার আমি এটার অর্থ গেয়ে শোনাতে পারি তোকে। যাক, এতদিনে একটা ভালো গান শুনবে জায়ানের মুখ থেকে। লিয়ানা শুনতেও মন চাইলো। হ্যাঁ হ্যাঁ, শুরু করুন। জায়ান গলা খাঁকড়িয়ে সুর তুলল, ধীরে ধীরে, আমি ধীরে ধীরে তোমার ঘাড়ে শ্বাস নিতে চাই। আমাকে তোমার কানে কানে বলতে দাও, যেন আমাকে মনে রাখো যখন সাথে থাকবো না। আমি আস্তে আস্তে তোমাকে চুমু খেতে চাই। আর তোমার সংকেত ছড়িয়ে দাও দেওয়ালে দেওয়ালে। আর তোমার শরীরকে করো পুণ্ডলিপির মতো, ওঠো ওঠো ওঠো।
আমি তোমার চুলে নৃত্য দেখতে চাই, আমি যেতে চাই তোমার ছন্দে, তোমার প্রিয় স্থানে আমার মুখের স্পর্শ পেতে চাই। প্রিয় তুমি, প্রিয় তুমি সোনা। লিয়ানা গান কি শুনবে তার কান লাল হয়ে গরম হয়ে উঠেছে। মানে এই গান তার প্রিয়, এই নষ্ট গান। হায়রে, নিজের অসভ্য স্বামীর মুখে তাও কিনা শুনতে হলো। জায়ান গান শেষ করার আগেই লিয়ানার মাথা চক্কর দিয়ে উঠল। গান শেষ হওয়ার আগেই লিয়ানা একেবারে বেহুশ হয়ে গেল।